একটি দেশ বিলিয়ন ডলার খরচ করে বানালো পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান, কিন্তু যখন সেটা বিক্রির পালা এলো কেউ কিনতে রাজি হলো না। আর এই দেশটি রাশিয়া। বিমানটি হচ্ছে সুকোই 57। আর ঠিক এই মুহূর্তে বাংলাদেশও একটা সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে, যে সিদ্ধান্ত আগামী 30 বছরের জন্য ঠিক করে দেবে আমরা আকাশে নিরাপদ থাকবো নাকি পিছিয়ে পড়ব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রাশিয়ার এই ভুল থেকে বাংলাদেশ কি শিখতে পারে, আর কেন এখনই আমাদের নিজেদের যুদ্ধবিমান বানানোর স্বপ্ন দেখা শুরু করা উচিত। কিন্তু পুরো গল্পটা বুঝতে হলে আগে যেতে হবে রাশিয়ার সেই ব্যর্থতার গল্পে। সো লেটস ডিপ ড্রাইভ। সুকোই 57 বানানো হয়েছিল আমেরিকার F-35 কে টেক্কা দেওয়ার জন্য। স্টেলথ প্রযুক্তি, অত্যাধুনিক সেন্সর এবং সুপারসনিক ক্রুজ সক্ষমতা সবকিছুই ছিল এটিতে। কিন্তু সমস্যা হলো খরচ আর জটিলতায়। এতটা ব্যয়বহুল আর জটিল প্রযুক্তি দিয়ে বানানো হয়েছিল যে রাশিয়ার নিজেদের বাহিনী পর্যাপ্ত সংখ্যায় এটা কিনতেই পারেনি। বিদেশি ক্রেতারা তো আরো দূরের কথা, ভারত পর্যন্ত এই প্রজেক্ট থেকে সরে গিয়েছিল। তখন রাশিয়া বুঝলো বাজারে দরকার একটা সস্তা এবং হালকা বিকল্প। জন্ম হলো সুকোই 75 চেকমেটের, এক ইঞ্জিনের তুলনামূলক সস্তা এবং স্টেলথ ফাইটার, যেটা বানানো হয়েছিল এক্সপোর্ট মার্কেটের জন্য। কিন্তু এখানেও একটা প্যাচ আছে যেটা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বাংলাদেশ বিমান বাহিনীর দিকে তাকান। সব থেকে আধুনিক যুদ্ধ বিমান এখনো MiG-29 আর F-7 BGI। এর মধ্যে F-7 হলো মূলত সোভিয়েত আমলের MiG-21 এর উন্নত সংস্করণ, যেটা কিনা চতুর্থ জেনারেশনের চেয়েও নিচে। সংখ্যায় দেখলে বিমান বাহিনীর হাতে আছে মোট এখন 44টি ফাইটার জেট, যার মধ্যে 36টা F-7 আর মাত্র 8টা MiG-29। এই বহরের গড় বয়স এতটাই বেশি যে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র বার্ধক্যজনিত কারণে। জেনারেশন গ্যাপ হিসেবে বাংলাদেশ ভারত থেকে প্রায় এক প্রজন্ম আর বিশ্বের শীর্ষ দেশগুলো থেকে প্রায় 2 প্রজন্ম পিছিয়ে। কিন্তু একটা জিনিস এই পুরনো বহরের মধ্যেও লুকিয়ে আছে, যেটা নিয়ে আমরা যথেষ্ট কথাই বলছি না। ভাবুন তো, যে বিমান 50-60 দশকের ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি, যে বিমান দিয়ে দশকের পর দশক নিরাপদে উড়ে যাওয়া, প্রশিক্ষণ চালিয়ে যাওয়া আর প্রতিটা মিশন নিখুঁতভাবে সম্পন্ন করা, এটা মোটেও সহজ কাজ না। বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা ঠিক এই কাজটাই করে যাচ্ছেন বছরের পর বছর, সীমিত রিসোর্স, পুরনো অ্যাভিওনিক্স এবং দুর্বল সেন্সর নিয়ে। এসব নিয়েও তারা প্রতিনিয়ত প্রমাণ করেছেন যে দক্ষতায় তারা বিশ্বমানের। আন্তর্জাতিক প্রশিক্ষণ মহড়াতেও বাংলাদেশি পাইলটদের নিয়ন্ত্রণ সক্ষমতার প্যাসিশন নিয়ে বারবার প্রশংসা হয়েছে। আসল প্রশ্নটা এখানেই, একজন পাইলট যদি পুরনো সীমাবদ্ধ প্রযুক্তি দিয়েও এতটা দক্ষতা দেখাতে পারে, তাহলে আধুনিক অস্ত্র আর সেন্সর তার হাতে তুলে দিলে তিনি কি করতে পারেন? এই প্রশ্নের উত্তরটা আসলে বাংলাদেশের পুরো প্রতিরক্ষা কৌশলের একটি লুকোনো শক্তি। যে কোনো আধুনিক যুদ্ধবিমান, জেটেনসি হোক বা JF-17 ব্লক 3, আসলে ততটাই কার্যকর যতটা দক্ষতার পাইলট। শুধু প্রযুক্তি কিনলেই হয় না, সেই প্রযুক্তি চালানোর মতো ম্যান পাওয়ারও দরকার। আর এই জায়গাতে বাংলাদেশের একটা বড় সুবিধা রয়েছে। বছরের পর বছর কঠিন পরিস্থিতিতে উড়ে অভ্যস্ত এই পাইলটরা নতুন প্রজন্মের বিমান হাতে পেলে সে দ্রুত রপ্ত করার সক্ষমতা রাখে। এই মানব সম্পদকে কাজে লাগাতে হলে দরকার পরিকল্পিত প্রশিক্ষণ কাঠামো, সিমুলেশন প্রযুক্তি, আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম আর অভিজ্ঞ পাইলটদের হাতে নতুন বিমানের কনভার্সন ট্রেনিং। এই দক্ষতাকে সম্মান জানানো আর কাজে লাগানো উচিত জাতীয় কৌশলের অংশ হিসেবেই। কারণ প্রযুক্তি কেনা যায়, কিন্তু বছরের পর বছরের ফ্লাইং এক্সপিরিয়েন্স কেনা যায় না। আর এখন ফিরে আসি মূল প্রশ্নে, হঠাৎ কেন তো তাড়াহুড়ো শুরু হলো নতুন বিমান কেনার? মিয়ানমার সীমান্তে বেড়ে চলা অস্থিরতার মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি ভিত্তিতে 16টা JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান সংগ্রহ করে ফেলেছে, প্রায় $720 বিলিয়ন চুক্তিতে, যেগুলো কক্সবাজারের ঘাঁটিতে মোতায়েন করা হবে। এটা কোনো সাধারণ কেনাকাটা না, এটা একটা সিগন্যাল যে বাংলাদেশ এখন আর অপেক্ষা করতে রাজিই না। আর এর পাশাপাশি চলছে আরো বড় একটা চুক্তি। চীনের কাছ থেকে 20 থেকে 24টি জেটেন্সি যুদ্ধবিমান প্রক্রিয়া প্রায় শেষ, যার মূল্য প্রায় $2.2 বিলিয়ন। এটাই স্বাধীনতার পর বাংলাদেশের সব থেকে বড় একক সামরিক বিমান বিনিয়োগ। তবে প্রশ্ন হলো, শুধু বিমান কিনে কি আমরা এই দৌড়ে টিকে থাকতে পারবো? এখানেই আসল সমস্যা। 4.5 জেনারেশন জেট কিনবেন, কয়েক বছর পর 5ম জেনারেশন সহজলভ্য হয়ে যাবে, তারপর আবার শুরু হবে 6ষ্ঠ জেনারেশন নিয়ে দৌড়। শুধু বিদেশ থেকে কিনে এই প্রতিযোগিতায় চিরকাল টিকে থাকা প্রায় অসম্ভব, কারণ প্রতিবার বিপুল অর্থ ব্যয় হয় আর সাথে থেকে যায় প্রযুক্তি নির্ভরতা, মানে পার্টস, রক্ষণাবেক্ষণ, এমনকি অস্ত্র সরবরাহতে অনুমতির জন্য অন্য দেশের মুখাপেক্ষি থাকতে হয়। তাহলে সমাধান কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের একটা প্রকল্পে, যেটা নিয়ে খুব কম আলোচনা হয়েছে। বগুড়ায় গড়ে উঠছে একটা ড্রোন এবং অ্যারোস্পেস উৎপাদন তৈরির কারখানা। চীনের CETCর প্রযুক্তির হস্তান্তরের সহায়তায় এখানে তৈরি হবে ড্রোন, গোলাবারুদ আর অ্যারোস্পেস যন্ত্রাংশ। এটা শুনতে ছোট হতে পারে, কিন্তু ইতিহাস বলে বড় প্রতিরক্ষা শিল্প ঠিক এভাবেই শুরু হয়। আজ একটা পার্টস স্থানীয়ভাবে বানানো হবে, কাল আরেকটি। ধীরে ধীরে দক্ষ জনবল তৈরি হবে এবং প্রযুক্তি হাতে আসতে থাকবে, আর শিল্প ভিত্তি মজবুত হতে থাকবে। দক্ষিণ কোরিয়া আর তুরস্ক ঠিক একই পথে হেঁটেছিল, আর তাদের গল্পটা শুনলে বুঝবেন বাংলাদেশের সামনে সময়টা এখনো কিন্তু ফুরিয়ে যায়নি। দক্ষিণ কোরিয়া কিন্তু একদিনে যুদ্ধবিমান নির্মাতা হয়ে ওঠেনি,
শুরুটা হয়েছিল লাইসেন্স ভিত্তিক প্রোডাকশন দিয়ে, বিদেশি ডিজাইনের বিমান নিজেদের কারখানায় তৈরি করার মধ্য দিয়ে। দশকের পর দশক ধরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা নিজস্ব ইঞ্জিনিয়ারিং সক্ষমতা তৈরি করেছে। ফলাফল আজকের KF-21 বর্মেরো। এটা পুরোপুরি দেশীয় নকশার আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। আর এই মডেলটাই আসলে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। লাফ দিয়ে নয়, ধাপে ধাপে। কিন্তু তুরস্কের গল্পটা কিন্তু আরো চমকপ্রদ, বিশেষ করে বাংলাদেশের জন্য। তুরস্ক কিন্তু একই পথে হেঁটেছে। প্রথমে F-16 লাইসেন্স প্রোডাকশন, তারপর নিজস্ব যন্ত্রাংশ শিল্প, আর শেষে TFX বা কান, তুরস্কের নিজস্ব পঞ্চম জেনারেশন স্টেলথ ফাইটার প্রকল্প। আর মজার ব্যাপার হলো, বাংলাদেশ ইতিমধ্যে এই কান প্রকল্পের সাথে যৌথ উন্নয়ন নিয়ে আলোচনায় জড়িয়ে গিয়েছে। এর মানে বাংলাদেশ শুধু দর্শক না, সম্ভাব্য অংশীদার হওয়ার পথেও কিন্তু হাঁটা শুরু হয়ে গিয়েছে। তবে প্রশ্ন হলো, এই পথে হাঁটতে গেলে বাংলাদেশকে এখন ঠিক কোন সিদ্ধান্তগুলো নেওয়া দরকার? বাজেট আর প্রয়োজনের বিবেচনায় বাংলাদেশের জন্য এখন স্টেলথ ফাইটার বাস্তবসম্মত না, বরং প্রথম ধাপ হওয়া উচিত JF-17 ব্লক 3 বা JET-NCর মতো আধুনিক 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট দিয়ে বহর আধুনিকরণ, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সাথে চলা উচিত ইউরোফাইটার টাইফুনের মতো পশ্চিমা বিকল্প নিয়ে আলোচনা, যাতে শুধু একটা মাত্র উৎসের ওপর নির্ভরতা তৈরি না হয়। ডিসেম্বরে এই লেটার অফ ইন্টেনও ইতিমধ্যে সই হয়েছে, কিন্তু এই কেনাকাটার পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা এখনো বলা হয়নি। প্রতিটা নতুন চুক্তিতে বাংলাদেশের উচিত প্রযুক্তি হস্তান্তরের শর্ত জুড়ে দেওয়া। শুধু বিমান কেনা না, বরং কিছু অংশ দেশে অ্যাসেম্বল করা, রক্ষণাবেক্ষণ প্রযুক্তি নিজেদের হাতে আনা, প্রকৌশলীদের প্রশিক্ষণ নিশ্চিত করা। বগুড়ার কারখানায় এই মডেলের একটা ছোট্ট সংস্করণ। এটাকে ধীরে ধীরে বড় করাই হবে বাংলাদেশের প্রকৃত কৌশল। একদিনে যুদ্ধবিমান নির্মাতা হওয়ার স্বপ্ন না দেখে প্রতিটা ধাপে ধাপে সক্ষমতা বাড়ানো। আর ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশের পরিকল্পনায় ইতিমধ্যে একটা পঞ্চম জেনারেশন লক্ষ্য কিন্তু ঠিক হয়ে গিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশের দীর্ঘমেয়াদী রোডম্যাপে 2040 সালের পরে J-35 এর মতো পঞ্চম জেনারেশন স্টেলথ ফাইটারের অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে। এর সাথে থাকবে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম, উন্নত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক আর দেশীয়ভাবে তৈরি ড্রোনের বহর। এই রূপান্তরের কেন্দ্রে থাকবে ঠিক তারাই, যারা আজ পুরনো F-7 উড়িয়ে দক্ষতা প্রমাণ করেছে। প্রযুক্তি বদলাবে, কিন্তু ককপিটে বসা মানুষটার দক্ষতায় আসল বিনিয়োগ। এটা কোনো দূরের স্বপ্ন না, এটা একটা ধাপে ধাপে সাজানো পরিকল্পনা। ঠিক যেভাবে দক্ষিণ কোরিয়া আর তুরস্ক এগিয়ে গিয়েছিল। কিন্তু এই পুরো রূপান্তরের পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা এখনো বাকি। রাশিয়া সুখোই 57 বানিয়ে শিখেছে শুধু প্রযুক্তি থাকলে হয় না, বাজার আর টেকসই কৌশল দরকার। বাংলাদেশের সামনে এখন সুযোগ আছে সেই ভুল এড়ানোর। একদিকে বাস্তবসম্মত কেনাকাটা দিয়ে আজকের চাহিদা মেটানো, অন্যদিকে ধৈর্য ধরে নিজেদের শিল্পভিত্তি গড়ে তোলা। আর এই পুরো যাত্রায় সব থেকে বড় সম্পদ প্রযুক্তি না, আমাদের সেই পাইলটরা, যারা বছরের পর বছর সীমাবদ্ধতার মধ্যেও দক্ষতায় বিশ্বমানের প্রমাণ দিয়েছে। নতুন প্রযুক্তি আর এই দক্ষ হাত এক জায়গায় এলে বাংলাদেশের আকাশে সত্যিকারের শক্তি হয়ে উঠতে পারে। অন্যদিকে আজ একটা পার্স, কালকে আরেকটা। এভাবে একদিন হয়তো বাংলাদেশও বলতে পারবে আমরা নিজেরাই বিমান বানাতে শিখেছি। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এখনই নিজস্ব যুদ্ধবিমান প্রকল্পে হাত দেওয়া উচিত, নাকি আগে বহর আধুনিকরণের মনোযোগ দেওয়া উচিত? কমেন্টে জানান। আর এই ধরনের বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।